আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের অপরিচিত গল্পটা নিয়ে আলোচনা করব এবং এই অপরিচিত গল্প থেকে প্রতি বছর বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এইখান থেকে যেই সকল প্রশ্ন তোমাদের আসতে পারে সেগুলো ম্যাক্সিমামে আসে হচ্ছে তোমাদের এই যে গল্পের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং মূল গল্প থেকে। তোমাদের আমি আরেকটা কথা সবসময় বলে দিই, তোমরা হচ্ছে সবসময় বই, যে মেন বই আছে এইটা খুব ভালো করে পড়ো। এটা ভালো করে পড়লে তোমার এসএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গায় তুমি ভালো করতে পারবা। আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই যেই গল্প আছে এই গল্প এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, যেই সকল লাইন তোমার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে সেই সকল লাইনগুলো আজকে আমরা আন্ডারলাইন করে দেব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এইখানে অপরিচিত গল্পটা কে লেখছে? অপরিচিত গল্প লেখছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি লেখছেন, ওনার এখানে বায়োডাটা দেওয়া আছে, অর্থাৎ ওনার যে পরিচিতি এখানে সেটা দেওয়া আছে। এই পরিচিতি থেকেও হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে। দেখো, আমরা এই পরিচিতির যে সকল লাইন গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমরা আন্ডারলাইন করব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছে 1861 সালের 7ই মে, যেই সালটা বাংলায় হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এবং সে কোথায় জন্মগ্রহণ করেছে? কলকাতার, অর্থাৎ ভারতের কলকাতার জোড়াসাঁকো সাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। এই যেখানে ওনার জন্মসালটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আন্ডারলাইন করে রাখো। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করছে? কলকাতায়। ঠিক আছে? আচ্ছা, কলকাতার জোড়া ঠাকুর পরিবারে। আচ্ছা, এটাকে আমরা একটুখানি আন্ডারলাইনটা সুন্দর করে দিই। এরপর দেখো কি দেওয়া আছে, ওনার পিতার নাম দেওয়া আছে। ওনার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচিতা। এই যে এটা কিন্তু সার্থক ছোট গল্প রচিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা আন্ডারলাইন করে দেই। তিনি হচ্ছে প্রথম সার্থক ছোট গল্পের রচিতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে তিনি ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্পের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। আচ্ছা, এই যে 1284, এই সালটা ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু হচ্ছে তিনি কত বছর বয়সে তিনি এই যে ভিখারিণী গল্প এটা রচনা করেন, সেটা হচ্ছে 16 বছর। এই যে এই সালটা, ওনার বয়সটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 16 বছর বয়সে এই যে ভিখারিণী, এই যে এটা অনেক সময় বানামে আসে, হ্যাঁ, বানাম, ভিখারি বানামটা আসে। আবার অনেক সময় ফুল এটাও দেওয়া হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে কোন ছোট গল্পটি লিখেছেন, সেটা কি? সেটা হচ্ছে ভিখারিণী। এরপর দেখো, আমরা এটাকে একটুখানি সুন্দর করে করে নেই, সেটা ভিখারিণীটা। এরপর দেখো, এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে, অর্থাৎ তিনি 64 বছর কী করছেন? লেখছে, হ্যাঁ। তিনি অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত 95টি ছোট গল্প রচনা করেন। তিনি কত বছর লেখালেখি করছেন? সেটা হচ্ছে 64 বছর। এবং গল্পগুচ্ছে তিনি 95টি হচ্ছে ছোট গল্প সংকলন করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর কি দেখো, এগুলোর বাইরেও রয়েছে কি, সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এটা। এরপর দেখো কি দেওয়া আছে, পারিবারিক জমিদারি তদারকির সূত্রে তিনি কোথায় বসবাস শুরু করেন? এইভাবে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বসবাস কালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণযুগ। আচ্ছা, এরকম প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের স্বর্ণযুগ কোথায় কাটায়? সেটা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে। এখানে পুরো লাইনটাই আন্ডারলাইন করে রাখো। সোনাত্তরী কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি
একই সময়ে রচনা করেন। এই যে সেই সোনারতরী কাব্যগ্রন্থ, এটা মূলত তিনি কোথায় রচনা করেন? এই সোনারতরী কাব্যগ্রন্থের কবিতাগুলো কুষ্টিয়ার শিলাইদহে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। প্রকৃতপক্ষে জীবনকে উপস্থাপন করে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গতিময়তার স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবেও তিনি তার সাহিত্যে স্থান সুনির্দিষ্ট। উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কি কি? চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, তারপর শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি যেই উপন্যাসগুলো রচনা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে এবং শেষের কবিতা, যোগাযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষাতে এই যে শেষের কবিতা, এই উপন্যাসটা দিয়ে বেশি হচ্ছে তোমার যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন হচ্ছে এইটা দিয়ে বেশি আসে। এইটা এবং যোগাযোগ, এই দুইটা উপন্যাসে নিয়ে বেশি প্রশ্ন আসে। যেমন এরকম থাকে যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, সেখানে থাকে বিভিন্ন কবির উপন্যাস দেওয়া থাকে, সেখানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অথবা যোগাযোগ থাকে। অর্থাৎ তোমাদের যেই উপন্যাস এখানে যাওয়া আছে এগুলো নিয়ে তোমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবা। বিশেষ করে নামগুলো নিয়ে চোখের বালি, গোরা, তারপর হচ্ছে চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা এবং যোগাযোগ, এই দুইটা বেশি মনে রাখার চেষ্টা করবা। এরপর তার কি কি আছে দেখো। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠত্ব অবিসংবিদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটক, তার কিছু নাটকও রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কী কী আছে দেখো। রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। দেখো এই যে এখানে যেই উল্লেখযোগ্য নাটকগুলো দেওয়া আছে, এই নাটকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নাটকগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। আমি তোমাদের এর পরের ভিডিওতে, অর্থাৎ এই যে অপরিচিতা থেকে যেই সকল প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে বা এইচএসসিতে আসছে, আমি তোমাদেরকে ওই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন নৈবিত্তিকে তোমাদের এই যে নাটক থেকে প্রশ্ন আসে। সেখানে রাজা, তারপর ডাকঘর, মুক্তকরবী, এগুলো মুক্তধারা, এগুলো থেকে হচ্ছে প্রশ্ন বেশি আসে, এইটা আর এইটা। হ্যাঁ, এরপর দেখো 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, অর্থাৎ 1941 সালের 7ই আগস্ট হচ্ছে তিনি হচ্ছে কি করে মৃত্যুবরণ করে। আচ্ছা, এটা হয়ে গেছে 1941 সালের 7ই আগস্ট, যেটা বাংলা সাল হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে তার শেষ জীবনাবসান ঘটে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1941 সালের 7ই আগস্ট। এই সালটা মনে রাখার চেষ্টা করবা, বাংলাটাও মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা মূল গল্প যেটা আছে এটা পড়বো এবং এখান থেকে যে সকল লাইন ইম্পর্টেন্ট সেগুলো আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে কি দেওয়া আছে। আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ 27 বছর বয়স হচ্ছে। এটা কে বলছে? এটা বলছে মূলত হচ্ছে অনুপম। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা দাগায় রাখো, আন্ডারলাইন করে রাখো, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখব। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারাই ইহার রস বুঝিবেন। অর্থাৎ আমরা যে সকল লাইন ইম্পর্টেন্ট ওইগুলোই ডাকাবো। দেখো এরপর কি দেওয়া আছে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সবগুলোই আমি চকিয়াছি। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফল এবং মাকাল ফলের সাথে সহিতে তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। অর্থাৎ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলায় অনুপমকে তার সুন্দর চেহারার জন্য পণ্ডিত মশাই কি ফলের সাথে তুলনা করছে? আচ্ছা, এটাকে একটুখানি মুছে দিই। সেটা হচ্ছে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করছে। আচ্ছা, এটা একটু ঝামেলা করতেছে।
দেখো, সেটা হচ্ছে কিসের সাথে তুলনা করছে, এটা একটা হচ্ছে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তাকে হচ্ছে তুলনা করা হয়েছে। ইহাতে তখন বড় লজ্জা পাইয়াছিলাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশায়ের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। এখানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনুপমের বাবার পেশা ছিল কি? ওকালতি। ভোগ করিবার সময় নিমিষমাত্র পান নাই, মৃত্যুতে তিনি হাঁপ ছাড়িয়েছিলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতেই মানুষ আমি। মা গরিব ঘরের মেয়ে, অর্থাৎ অনুপমের মেয়ে কেমন ঘরের মেয়ে ছিলেন? সে ছিল গরিব ঘরের মেয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এরপর কি আছে দেখো, তাই আমরা যে ধনী একথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। শিশুকালে আমি কোলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এটা দাগায় রাখো। আচ্ছা, এটা একটু সমস্যা দেখা দিতেছে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর কি দেওয়া আছে দেখো, আমার আসল অভিভাবক আমার মামা, অর্থাৎ অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আমার চেয়ে বছর 6 বড়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা ইম্পর্টেন্ট। কিন্তু ফাল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইছেন। ফাল্গুর বালির মতো, কিসের সাথে তুলনা করা হয়েছে? ফাল্গুর বালির মতো, এটাও গুরুত্বপূর্ণ একটা লাইন। তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গুণ্ডুস রসও পাইবার জো নেই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবিতে হয় না। কন্যার পিতামাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাক পর্যন্ত খাই না। ভালো মানুষ, এই লাইনটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ডাকতে রাখো। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাটটা নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নেই। অন্তঃপুরের শাসন চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংভরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, অর্থাৎ এই যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন আসে যে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে? এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনী কন্যা হচ্ছে তার পছন্দ নয়, অর্থাৎ তার মামা যিনি অনুপমের মামা, তার হচ্ছে কেমন মেয়ে পছন্দ নয়? ধনী কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়ে আসিবে, এই তিনি চান। অথচ তার টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এরপর কি দেওয়া আছে দেখো, তিনি এমন বেয়াই চান যার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ তার বাড়িতে আসিলে গুড়ির পরিবর্তে বাদা হুক্কায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, অর্থাৎ এই যে এই গল্পের যিনি নায়ক অনুপম, তার বন্ধু হরিশ হচ্ছে কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। এখানে দুইটা প্রশ্ন হতে পারে যে অনুপমের বন্ধুর নাম কি? হরিশ, এবং সে কোথায় কাজ করে? কানপুরে। সে ছুটিতে কলকাতা আসিছে। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। মন উতলা করিয়া দিল, সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ লাইন, যে এই লাইনটা অনেকটা সময় দিয়ে বলে যে এটা কে বলছে। কিছুদিন পূর্বে আমি এমএ পাশ করিয়াছি। আচ্ছা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন।
সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার মতো চিন্তাও নাই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছে মা, বাইরে আছে মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় ততক্ষণ বিশ্বব্যাপী নারীরূপে মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মের তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীরের মন বসন্ত বাতাসে বকুল বনের নরপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। হরিশ মানুষটা কেমন ছিল? রসিক। রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আর এটা একটু করে দেই। ওকে, আমার মন ছিল তৃষ্ণার্ত। এটা একটু ইম্পর্টেন্ট। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। হ্যাঁ, এরপর কি দেওয়া আছে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে। তাই তার সর্বত্রই তাহার খাতির। মামাও তাকে পাইলে আর ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্ন আসে। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘটা ভরা ছিল। এটাও ইম্পর্টেন্ট একটা লাইন বলা চলে। তখন তাহা শূন্য বলিলেই হয়। অর্থাৎ এখন তাদের যেই ধন সম্পদ সেটা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশের বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বসবাস করিতেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। অর্থাৎ কল্যাণীরা, অর্থাৎ এই গল্পের নায়িকা যিনি কল্যাণী, তারা হচ্ছে কেমন করে থাকে? তারা হচ্ছে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া আর কেউই নেই, অর্থাৎ কল্যাণীর কোনো ভাই বোন নেই আর কি। সুতরাং তাহার পশ্চাৎ লক্ষ্মীর ঘটাটি একেবারেই উপুট করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লাইন। মেয়ের বয়স 15, এটা আসে অনেক সময় পরীক্ষায়। আচ্ছা, এটা একটু মুছে দেই আমরা, লাইনটা সুন্দর করে আন্ডারলাইন করে দেই। দূর কিন্তু মেয়ের বয়স যে 15, তাহা শুনিয়া হচ্ছে মামার মন ভার হইল। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে এখান থেকে প্রশ্ন হয় মামার মন কেন ভার হইল। এটা হচ্ছে মেয়ের বয়স 15 হওয়ার কারণে। বংশে তো কোনো দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহাগ্র, তাহার পরে ধনুক ভাঙা পণ। অর্থাৎ এই যে লাইনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কেন তিনি পাইতেছে না, তার মেয়ের জন্য ছেলে খুঁজে পাইতেছে না, সেটা হচ্ছে ধনুক ভাঙা পণের কারণে, অর্থাৎ যৌতুকের কারণে। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করতেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এরপর কি দেওয়া আছে দেখো। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকাটা অনেক অংশে নির্বিঘ্নেই সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে যে বাকি একটা পৃথিবী আছে, সমস্তই মামার আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন।
জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গেছেন, অর্থাৎ তার মামা কোন্নগর পর্যন্ত জীবনে একবার গেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এরপর কী দেওয়া আছে দেখো, মামা যিনি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে একবার দেখে আসব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অর্থাৎ অনুপমরা বিষয় কথাটা বলছেন। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হলো সে হচ্ছে বিনুদা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিনুদার নামটা, সে হচ্ছে আমার পিস্তুত ভাই, অর্থাৎ অনুপমের পিস্তুত ভাই সে। তাহার মতো তাহার রুচি এবং দক্ষতার ওপর আমি 16 আনা নির্ভর করতে পারি। অর্থাৎ অনুপম তার এই যে অর্থাৎ পিস্তুত ভাই বিনোদা, তার যে রুচি দক্ষতা সেটা হচ্ছে অর্থাৎ তার পছন্দের যে মানানসই, সে যেমনটা পছন্দ করে অনুপমের পছন্দের সাথে তার অনেকটা মিল আছে, এইটাকে এখানে মিন করছে, অর্থাৎ বোঝানো হয়েছে। এলেনটা খুবই গুরুত্বপূর্ণ। বিনুদা ফিরিয়া আসিয়া বলল, মন্দ নহে, খাঁটি সোনা বটে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এখান থেকে প্রশ্ন আসে। বিনুতার ভাষা অত্যন্ত আট, এটাও প্রশ্ন আসে। এই প্রশ্নটা যে গল্পে কার ভাষার কথা বলা হয়েছে, কার ভাষা আর্ট, অত্যন্ত আর্ট, এটা কার ভাষা বলা হয়? এটা হচ্ছে বিনুদার ভাষা হচ্ছে অত্যন্ত আর্ট। তিনি অর্থাৎ আর্ট ভাষায়, অর্থাৎ রসিকতার সাথে আর্ট কইরা কথা বলতে পারেন, সেটা হচ্ছে কে? বিনুদা। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে ওই বিনুদা উনি বলেন হচ্ছে চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে 50-এর কোনো বিরোধ নেই। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতায় আসিতে হইল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কন্যার পিতা শম্ভুনাথ বাবু, অর্থাৎ এই যে এটা কন্যার পিতার নাম কি? শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহারে প্রমাণ বিয়ের 3 দিন পূর্বে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। বিয়ের কতদিন পূর্বে? আচ্ছা, অর্থাৎ বিয়ের 3 দিন পূর্বে হচ্ছে ওই যে শম্ভুনাথ বাবু মেয়ের বাবা, উনি হচ্ছে অনুপমকে দেখছে বিয়ের 3 দিন পূর্বে। প্রথম চোখে দেখে যান এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, অর্থাৎ এই যে শম্ভুনাথ বাবুর বয়স কত? 40 বছর, এর কাছাকাছি, ঠিক আছে। তার গঠন কেমন দেওয়া আছে? চুল কাঁচা, গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সুপুরুষ বটে, এটাও ইম্পর্টেন্ট। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাহার ওপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া উনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে শম্ভুনাথ বাবু কেমন ছিলেন? চুপচাপ লোক ছিলেন। যে দুটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অর্ণগোল ছুটিতে লাগলো। ধনে মানে আমাদের স্থান যে শহরে কারোর চেয়ে কম না, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন, অর্থাৎ তার মামা তাদের প্রশংসা করতেছিলেন, নিজের গুণগান গাইতেছিলেন তার মামা। এরপর কি আছে দেখো, শম্ভুনাথ বাবু একথায় একেবারেই যোগ দিলেন না। কোনো ফাঁকে ফোঁকে হ্যাঁ হুঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথের চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। একেবারে কোনো তেজ নাই, আচ্ছা ওনার তেজ নাই, শম্ভুনাথ বাবুর বিষয় বলছে। বিহাই সম্প্রদায় আর যাই হোক তেজ থাকাটা দোষের। এটাও খুবই গুরুত্বপূর্ণ লাইন। মামা মনে মনে খুশি হইলেন। তার মামা কেন খুশি হইলেন? অর্থাৎ তার শম্ভুনাথ বাবু যিনি বিআই, ওনার কোনো জেদ ছিল না, এই কারণে। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে তাহাকে অর্থাৎ উপর হইতে তাহাকে বিদায় করিলেন। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্পর্কে অর্থাৎ যৌতুক সম্পর্কে পাকাপাকি কথা হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, অর্থাৎ এই গল্পের নিজেকে চতুর বলিয়া কে অভিমান করেন অর্থাৎ মনে করেন, সেটা হচ্ছে তার
মামা। অর্থাৎ এই যে দেখো আমি যে সকল লাইনগুলো আন্ডারলাইন করে দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইন, তোমরা এই লাইনগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবা। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই, টাকার অঙ্ক তো স্থির ছিল, তাহার ওপর গয়না ভরি কত ভরি, সোনার দর কত দর হইবে, সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ। এটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। এরপর কি দেওয়া আছে দেখো, এবং সে অংশের ভার যার ওপরে তিনি এক করও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কে, এরকম প্রশ্ন আসে, কে অনুপমদের সংসারে গর্বের সামগ্রী বলে বিবেচনা করা হয় কাকে? এটা হচ্ছে তার মামাকে। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন। অর্থাৎ কিসের লড়াইয়ে তিনি জিতবেন? বুদ্ধির লড়াইয়ে। গুরুত্বপূর্ণ লাইন। একেধারে ধরা কথা, এবং এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই যে ইহা হইতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব ধুমধাম করিয়া গেল। হ্যাঁ, অসম্ভব ধুমধাম রকম হয়েছিল তাদের গায়ে হলুদ। বাহক এত গেল যে, অর্থাৎ এত মানুষ গেল যে তাহার আদমশুমারি করতে হইলে কেরানি রাখিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাহাদিগে বিদায় করিতে অপর পক্ষকে যেন নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কেন তারা হাসছে? তারপর দেখো এখানে কি দেওয়া আছে, ব্যান্ড বাঁশি শখের কনসার্ট বা প্রভৃতি যেখানে যত উচ্চ প্রকার শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে উঠিয়া গেলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি নেওয়া হয়েছে? ব্যান্ডবাসী শখের কনসার্ট, যত রকমের উচ্চ শব্দ আছে এটা, ঠিক আছে। আংটি, এরপর কোন কী দেওয়া আছে, আংটিতে হারেতে জরি জহরত, আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ করিলাম। তাহার ভাবি জামাইয়ের মূল্য কত, সেটা যেন তাহাকে পরিমাণ সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুর সঙ্গে মোকাবেলা করিতে চাহিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানের বজ্জাতির জায়গা সংকুলন হওয়াই শক্ত, তাহার উপরে সমস্ত আয়োজন ছিল নিতান্ত মধ্যম রকমের। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কেন হচ্ছে তিনি খুশি হইতে পারেন নাই? এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, কারণ আয়োজন ছিল মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটা ছিল নিতান্ত ঠান্ডা। তার বিনয় অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর। তাহার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার হিতস্থ হাস্যে গদগদ বচন কনসার্ট পার্টির করতল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুররূপে অভিষিক্ত না করিয়া দিতেন, তবে গোড়াতেই এসপার ওসপার হইয়া যেত। অর্থাৎ এইটাই হচ্ছে কি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তার উকিল বন্ধু, ঠিক আছে। এরপর কি দেওয়া আছে, আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে এসে জিজ্ঞেস করিল, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলেরই না হোক, কিন্তু কোনো মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে।
মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই ঠকবেন না, অর্থাৎ তার মামার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তার ভয় তার বেহাই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ না হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না, অর্থাৎ বিয়ে হয়ে গেলে তার এই ফাঁকির কোনো প্রতিকার চলবে না সেটা বুঝাইছে। বাড়ি ভাড়া সওদাগত লোকবিদায়, বাড়ি ভাড়া আচ্ছা, বাড়ি ভাড়া সওদাগত লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছেন খাওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির মুখ শুধু মুখের কথার উপর নির্ভর করিলে চলিবে না, সেজন্য বাড়ির শেখরা শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন, অর্থাৎ কাদের এই সঙ্গে করে নিয়ে গেছিলেন? শেখরা, যারা হচ্ছে গহনা পরীক্ষা করে। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক পাশে তক্ত পোষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কিস্টি পাথর লইয়া মেঝে বসে আছে। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট একটা লাইন। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছে বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বললেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কইলেন, সেই কথাই তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করবে? সবাই গিয়ে বসুক। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে। শম্ভুনাথ বলিলেন, না, সভয় নয়, এখানেই বসিতে হবে। কিছুক্ষণ পরেই তিনি একখানা গামছায় বাঁধিয়া গহনা আনিয়া তক্তপোষের ওপর মিলিয়া ধরিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, যে তিনি গহনা কিসে করে আনছে? গামছায় করে। সমস্তই তাহার পিতামহদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। অর্থাৎ গহনাগুলো কেমন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মোটা তেমন হচ্ছে ভারী, অর্থাৎ যা দিব কইছিল তার চেয়ে বেশি দিছে। শেখরা গহনা হাতে তুলিয়া ইয়াই বলিল, এ আর কি দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল যে তাহা বাকিয়া যায়। মামা তখনই নোটবইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন। পাশে যাহা দেখানো হইল তাহার কোনোটাই রকম কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন, গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলো সংখ্যায় দরে ভারে অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়াররিংও ছিল। আচ্ছা, এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ। একজোড়া ইয়াররিং ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। শম্ভুনাথ সেইটে শেখরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। শেখরা কইল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ লাইন। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটাতে হাত লইয়া দেখিলেন, ইয়ারিং দিয়েই কনেকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। আচ্ছা, এটা প্রশ্ন হয়, কেন তার মামার মুখ লাল হইয়া উঠছিল? ওইটা হচ্ছে ওই লাইনটা পড়লেই বুঝতে পারবা। কারণ হচ্ছে তারা ওই ইয়ারিং ফেরত দিছে, যার কারণে তার মামার মুখ কালো হয়ে গেছে বা লাল হয়ে উঠছিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দে সদ্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার ওপরও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বাবু বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দেই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহার হইয়া গেল।
আয়োজনের কোনো আড়ম্বর ছিল না, ঠিক আছে। তারপর হচ্ছে কিন্তু রান্না ভালো, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলে তৃপ্তি কইরা খাইল। আচ্ছা, তাদের রান্নাটা ভালো আছিল, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বরযাত্রীদের খাওয়া শেষ হইল, শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মতপ্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাইয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কি আছে? তারপর হচ্ছে কি আছে দেখো, মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারলাম না। তখন শম্ভুনাথ আমাকে বললেন, আপনাদিকে অনেক কষ্ট দিয়েছে। আছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অনেক, আচ্ছা এটা দিয়ে লাইনটা একটু দাগ দিয়ে নিই। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আপনাদের কষ্ট আর বাড়াইতে ইচ্ছে করি না। এখন তবে মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের জন্য গাড়ি বলিয়া দেই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনারাই করিয়াছেন, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, অনেক সময় আসে প্রশ্নে। মামা দুই চোখ বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এটাও খুবই গুরুত্বপূর্ণ লাইন। যে অনেক সময় বলে যে এই কন্যাটা, এই লাইনটা কে, কার ছিল, বা এই কথাটা কে বলেছিলেন। আমাকে একটি কথাও বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহ নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুকিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফেরার সময় ব্যান্ড, রোশনচৌকি, কনসার্ট একসঙ্গে বাজিল না। অভ্রের ঝাড়গুলো আকাশের তারার ওপর আপনাদের কর্তব্য বরাত দিয়া কোথাও যে মহানির্বাণ লাভ করিল তার সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এমন গুমফোর কলি যে 4 পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরিয়া দিয়াছে। এত বড় সৎপত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। এটা খুবই গুরুত্বপূর্ণ না, এটা ইম্পর্টেন্ট না। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগলো। বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নসূত্র যেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। এই লাইনটা চাইলে দাগ দিয়া রাখতে পারো। বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। আচ্ছা, হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহাও পুরা হইবে। বলা বাহুল্য, আমি খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এইটেই কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোত পাশাপাশি আর একটা স্রোত বইতে লাগিল, যেটা
যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল এখানে যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকু তার আড়ালে রয়ে গেল গো। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয় তার ভিতরে কোমল করিয়া বলিবে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কল্পলোকের কল্পটাতিতে বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া তা দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল একটিমাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্ব এক মুহূর্তের অসীম হইয়া উঠিল। এই যে এখানে যে গল্পটা, এই গল্পটা কিন্তু মূলত সাধু ভাষায় লেখা, যার কারণে একটু পড়তে সমস্যা হয় আমাদের। তারপর আমরা আগায় যাই, দেখো এখানে কী দেওয়া আছে। এতদিন যে সন্ধ্যায় আমি বিনোদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনোদার বর্ণনার ভাষাটা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তাকে তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়েছিল। আচ্ছা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দাগায় রাখো। বুঝিয়াছিলাম মেয়েটার রূপ বড়ই আশ্চর্য, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট রইল। বাহিরে তো সে ধরাই দিল না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিদাসের কাছে শুনিয়াছি মেয়েটাকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বইকি, না করিবার কোনো কারণ নেই। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নেই, আমার মন বলে সে ছবি তার কোনো এক বক্সের মধ্যে লুকানো আছে। একলা দরজা বন্ধ করিয়া কোনো একদিন নিরালা দুপুরবেলায় সে সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির ওপরে কি তার মুখের দুই ধারের দিয়ে এলোচুল আসিয়া পড়ে না। হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটা লুকাইয়া ফেলে না। অর্থাৎ এই প্রশ্নটা নিজে রেপ করতেছে অনুপম। দিন যায়, 1 বছর হয়ে গেল, অর্থাৎ 1টা বছর হয়ে গেছে। আমি এই লাইনগুলো নিয়ে পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কখন কি এটা হইতেছে। মামা তো লজ্জায় বিয়ে সম্বন্ধে কথাই তুলতে পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা করিবেন। এদিকে আমি শুনিলাম মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশ ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন তার মেয়ের 2 চোখ জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে, বল আমাকে। মেয়ের তাড়াতাড়ি চোখে জল মুছিয়া বলে, কই কিছুই না তো, হয় নাই বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো মেয়ে একবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের মন আর সইল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আবার একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোক নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু যে ধারার চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দমস্তীয় পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরহিণীর
বিরহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে দুঃখের রাত হইল, নববর্ষ জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল, এবার সেই দেয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবী, আর সেই আকাশে আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটি মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো, কিন্তু এ কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণটি একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়ালাম, অর্থাৎ এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তার মাকে লইয়া কই গেছে তীর্থে। আমার ওপরেই ভার, অর্থাৎ তার মাকে নিয়ে হচ্ছে তীর্থে চলছে, তার উপরে তার ভার পড়ছে, কারণ মামা একেবারে হাবড়ার পুল পার হন নাই, একবারও সে হচ্ছে হাবড়ার পুল পার নেই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। কীভাবে গেছে? রেলগাড়িতে। ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোণে স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকারে মেশা সে এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি পরিচিত। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। লেখক অর্থাৎ অনুপমের কাছে কীগুলানি পরিচিত লাগতেছিল, সে হচ্ছে তা আকাশের তারাগুলো তার কাছে চিরপরিচিত মনে হচ্ছিল, আর সবই অস্পষ্ট, অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টার খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারদিকে তাহা যে কতই বহুদূরে, তাহাই দেখিয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। এটা গুরুত্বপূর্ণ লাইন। কেমন পর্দা? সবুজ পর্দা। তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে। তাহারা যেন স্বপ্ন লোকের উল্টাপাল্টা আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আসি। এমন এক সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুতরাকে কে বলিয়া উঠিল, শীঘ্রই চলে এই গাড়িতে জায়গা আছে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। মনে হইল গান শুনিলাম, অর্থাৎ কোন লাইনটা? ওই যে জায়গা আছে, এটা তার কাছে অনুপমের কাছে কেমন মনে হয়েছে? গানের মতো মনে হয়েছে। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা কি যে মধুর, তা এমনি করিয়া অসময় অজাগায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটি কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটু শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, অর্থাৎ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। অনুপম কাছে কোনটি বড় সত্য? সেটা হচ্ছে গলার স্বর। রূপ জিনিস বড় কম নয়, এটাও লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। রূপ জিনিসটা কম বড় নয়, মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বাচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর তাহারই চেহারা। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইনটা। আমি তাড়াতাড়ি গাড়ি জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মে অন্ধকার দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষণ লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানলার কাছে, এটা লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানলার কাছে বসিয়া রইলাম। আমার চোখের সামনে কোনো এক মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের স্বরূপ দেখিতে লাগলাম, সে যেন তার তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটি উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তাহার ঢেউ লাগিয়া একটি পাপটিও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগও পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা,
আমি মনের মধ্যে গান শুনিতে চাইলাম, তাহার একটিমাত্র ধোঁয়া গাড়িতে আছে। এই গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে। আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকেও চেনে না, অথচ সেই অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র। সে যে মায়া, সেটা ছিন্ন হইলে যে চেনার অন্ত নাই। ওগো ওগো সুধাময় সুর, ওগো সুধাময় সুর, যে হৃদয়ে অপরূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, জায়গা আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষে দেরি করি নাই। রাত্রের ভালো করিয়া ঘুম হইল না, প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাকে দেখা হইল না সে পাছে রাত্রি নামিয়া যায়। এরপর কি আছে দেখো, পরের দিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট আশা করছিলাম, আশা ছিল। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তারা কোন ধরনের এই আশা করছিল? ফার্স্ট ক্লাস। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবের আদালি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আদালি, আচ্ছা, প্ল্যাটফর্মে সাহেবদের আদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো এক ফৌজের বড় জেনারেল। আচ্ছা, এই যে এখানকার জেনারেল, তারপর আরদালি, এগুলো অনেক সময় দেখা যায় যে এগুলানি কোন শব্দ, এগুলান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, যে শব্দের শ্রেণীকরণ, সেটা কি ইংরেজি শব্দ না আরবি শব্দ নাকি ফার্সি শব্দ, এরকম প্রশ্ন আসে থাকে। আমরা সেগুলো শিখব এই বাক্যে, এই যে গল্প থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তিনি 2-3 মিনিট পরেই গাড়ি আসিল, বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কত মিনিট পরে? 2-3 মিনিট পরে প্রশ্ন, গাড়ি আসছিল। আশা ত্যাগ করিতে হবে। মাকে লইয়া কোনো এক গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে 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 উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন এক সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। এইটা কেমন গাড়ি ছিল? সেকেন্ড ক্লাসের গাড়ি ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তো চমকিয়া উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠে এবং সেই গানের ধোঁয়া, জায়গা আছে। অর্থাৎ ওই যে একটা উনি রাত্রেবেলা শুনছিল অনুপম, যে জায়গা আছে, এটা ওনার কাছে কেমন মনে হয়েছে? গানের ধোঁয়া মতো মনে হয়েছে। এই যে লাইনটা, ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিলাম। জিনিসপত্র তুলিবার সময় প্রায় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সে মেয়েটি সব কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলিতে গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে রইল, গ্রাহ্যই করিলাম না। আচ্ছা, তিনি স্টেশনে কি ফালাইয়া গেছেন? ক্যামেরা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথাও শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পরে বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। আচ্ছা, এইবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহার সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাইয়া রইলাম, দেখিলাম তার চোখও পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16। আচ্ছা, ওই মেয়েটা তখন তাদের বিয়ে যখন হওয়ার কথা ছিল তখন হচ্ছে বয়স ছিল 15, এখন 16, অর্থাৎ 1 বছর পরে। 16 কি 17 হবে, 1-2 বছর পরে আর কি। কিন্তু নবযৌবন ইহার দেহ মনে, আচ্ছা এইখানে 15-16 বছর কম মনে হইতে পারে এখনকার সময়, কিন্তু আগে একটা সময় খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হইতো, এই কারণ হচ্ছে 16 বছর অনেক বেশি মনে হয়েছে। ঠিক আছে, নবযৌবনে ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্ত, নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলার আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কী রঙের কাপড়
কেমন করিয়া পড়িয়াছিল তাহাও ঠিক করিয়া বলতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বনটির ওপরে দাঁড়াইয়া যে গাছটি ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এখানে এই লাইনটা খুবই মোটামুটি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা এখানে এরকম করে দেই, এই লাইনটা এরকম করে যাবে। এই লাইনটা এটা একটু ইম্পর্টেন্ট লাইন। অতিক্রম করে উঠেছে। আচ্ছা, সঙ্গে 2-3টি ছোট ছোট ছেলে মেয়ে ছিল। এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট। কয়জন ছেলে মেয়ে ছিল? 2-3 জন। তাহাদিকে লইয়া তাহার হাসি এবং কথার অন্ত ছিল না। আমি হাতে কখনো বই লইয়া সেদিক কান পাতিয়া রাখিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলেমানুষদের সঙ্গে ছেলেমানুষের কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ মাত্র ছিল না। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, একটুখানি হয়ে গেছে, ইরেজারটা মুছে দিলাম। তার বিশেষত্বটা কি? তার বিশেষত্ব হচ্ছে তার বয়সের তফাৎ মাত্র ছিল না, আনন্দটুকু ছোট হইয়া গিয়াছিল। তার সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহার কোনো একটা বিশেষ গল্প শোনাবার জন্য মেয়েরা তাকে ধরিয়াছিল। এই গল্প তারা 20-25 বার শুনিয়াছে। এটা একটু দাগ দেওয়া যেতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝিলাম। সেই সুধা কণ্ঠে সোনার কাঠিতে সকল কথা শোনা হইয়া ওঠে। মেয়েটি সমস্ত শরীর মন যেন একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায়, কথা বলায়, স্পর্শ প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা তখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয়, তাকেই শোনে। তাহাদের হৃদয়ের ওপর প্রাণের ঝর্ণা ঝরিয়ে পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আর সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সেই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাতে খাবারওয়ালাকে ডাকিয়া সে খানিকটা চানামুঠো কিনিয়া লইল। এটা একটু ইম্পর্টেন্ট। সে স্টেশনে কি করছে? চানামুঠো কিনছে, লইল। মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলেমানুষের মতো করিয়া কলহস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে চানা এক মুঠো চাইয়া লইতে পারলাম না? হাত বাড়াইয়া কেন লোভ স্বীকার করিলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবুও এর কিছুমাত্র সংকোচ নেই। বিশ্বতে এমন লোভীর মতো খাইতেছে, সেটা তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাকে বেহাইয়া বলিয়াও তার সম্ভ্রম হয় নাই। তার মনে হইল মেয়ের বয়স হইছে, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ করিয়া কারো সঙ্গে আলাপ করিতে পারেন না। এটা একটু ইম্পর্ট্যান্ট লাইন। অনুপমের মা হচ্ছে কি করতে পারে না? হঠাৎ করে কারোর সাথে আলাপ করতে পারে না। মানুষের থেকে দূরে দূরে থাকাই তার অভ্যাস। মেয়েটির পরিচয় জানার তার খুব ইচ্ছে, কিন্তু স্বাভাবিক বাধাই কাটিয়ে উঠতে পারতেছিলেন না। এরপর কি দেওয়া আছে দেখো। এমন সময়ে গাড়ি একটি বড় স্টেশনে থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। তার মা ভয় আড়ষ্ট। আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ির ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখানা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শিওরে কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এই গাড়ির 2 বেঞ্চ আগে থেকেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদেরকে অন্য গাড়িতে
যাইতে হবে। এখানে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, উপরের লাইনটা, সেটা হচ্ছে দেশি কর্মচারী তাদেরকে বলছে। হ্যাঁ, আমি আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলছে, এই লাইনটা কোন ভাষায় বলছে, সেটা হচ্ছে হিন্দিতে। আমরা গাড়ি ছাড়ব না। সে লোকটি রোখা করিয়া বলিল, না ছাড়ায় উপায় নেই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া নামিয়া গিয়ে ইংরেজ মাস্টারকে ডাকিয়া আনলো। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া শুনিয়া কুলি কুলি করিয়া ডাকতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে কোন ভাষায় বলছে, ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এটা মিথ্যা কথা। বলিয়া নাম লেখা টিকিট দুটি খুলিয়া প্ল্যাটফর্মের দিকে ছুটিয়া দিল। আচ্ছা, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট মোটামুটি। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আদালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়ে কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল এবং আরেকটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার আপন এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানলার বাইরের দিকে বাড়াইয়া প্রকৃতি শোভা দেখিতে লাগলাম। কানপুরে গাড়ি আইসা থামিল, অর্থাৎ গাড়ি কোন জায়গায় এসে থামছে, কানপুরে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, দাগদা রাখো। মেয়েটির জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর, আচ্ছা কোথাকার চাকর, হিন্দুস্তানি চাকর, আসিয়া নামাইবার উদ্যোগ করিতে লাগলো। এখানে দুইটা লাইন ইম্পর্টেন্ট, এটা আর এটা। মা তখন আর থাকতে পারিলেন, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? মেয়েটি তখন বলল, কল্যাণী। শুনিয়া মা আমি দুজনেই চমকিয়ে উঠলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। অর্থাৎ কল্যাণীর বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন, আর হচ্ছে ওনার পেশা ছিল একজন ডক্টর বা ডাক্তার, আর অনুপমের বাবা ছিল একজন উকিল। তারপরেই সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। জিজ্ঞেস করিলাম, কেন? সে বলিল, মাতৃআজ্ঞা। কি সর্বনাশ! এ পক্ষেও মাতুল আছে নাকি? পরে বুঝতে পারিলাম মাতৃভূমি আছে। সে বিবাহের পরে, এই লাইনটা ইম্পর্টেন্ট, মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করিয়াছে, কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না। সেই সুরটি আমার হৃদয় আজও বাজিতেছে। সে যেন কোনো এক ওপারের বাঁশি আমার সংসারের বাহিরে হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে কানে আসছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া, এটা একটা এই যেই জায়গা আছে, এটাকে কি বলেছেন অনুপম, সেটা হচ্ছে গানের ধোঁয়া হইয়া রইল। তখন আমার বয়স ছিল 23। অর্থাৎ তাদের বয়স কত বছর বয়সের সময়? বিয়ের বয়স সময় ছিল 23 বছর। এখন হচ্ছে গল্পটা যখন বলতেছে তখন তাদের বয়স 27, অর্থাৎ 4 বছর পরে। এখনও আশা ছাড়ি নেই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছে নিতান্ত এক্সেলে বলিয়া আমাকে মা ছাড়তে পারেনি। অর্থাৎ অনুপম হচ্ছে তার মায়ের একমাত্র সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান। তোমরা কি মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠস্বর, মধুর সুর। আশা জাগা আছে, নিশ্চয়ই আছে, নইলে আমি দাঁড়াবো কোথায়? তাই বছর পর বছর আমি এখানেই আছি। ভয় দেখা হয়, কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই তখন কাজ করিয়া দেই। আবার মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিত, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না। ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পেয়েছি। এটা হচ্ছে মূলত গল্প। এই গল্প থেকে যে সকল লাইন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে সেগুলো দাগায় দিয়েছি। ইতিমধ্যে
এখন হচ্ছে আমরা এইখান থেকে যেই শব্দের অর্থগুলো আছে এবং এই শব্দের অর্থগুলোর কোন লাইনগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আমরা সেগুলো এখন দেখব এবং এই কোন কোন লাইন থেকে আসতে পারে প্রশ্ন সেগুলো এখন আমরা দেখব। দেখো এইখানে প্রথম একটা লাইন দেওয়া আছে, এটা দা কী বোঝায় সেটা এখানে দেওয়া আছে। জীবনের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, এখানে মূলত হচ্ছে অনুপমের জীবনটাকে বোঝানো হয়েছে। এখানে কি দেখো কি বলা হয়েছে, গল্পের কথক অনুপমের আত্মসমালোচনা, অর্থাৎ এইটা দ্বারা মূলত হচ্ছে এই লাইনটা দ্বারা হচ্ছে অনুপমের জীবনের আত্মসমালোচনাকে বোঝানো হয়েছে, সেটাকে পরিমাণ এবং গুণের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, উভয় দিকটি হচ্ছে নিতান্ত তুচ্ছ হিসেবে তার জীবনটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। ফুলের মতো গুটি, গুটি একসময় পরিপূর্ণ হয়ে ফল হয়, আমরা এটা জানি, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সার্বত্ব প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবন বোঝাতে এই ব্যঙ্গটা করা হয়েছে। অনুপম এটা করছে। ঠিক আছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মাকাল ফল, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ মাকাল ফল হচ্ছে দেখতে সুন্দর, এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্গন্ধপূর্ণ এবং শ্বাসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল। অন্নপূর্ণা হচ্ছে অন্নের দেবী বা দেবী দুর্গাকে বোঝানো হয়েছে, এটা একটু দেখতে পারো। আর গজনন, এটাও ইম্পর্টেন্ট একটা শব্দের অর্থ, এটা পড়বা। এরপর কি দেওয়া আছে দেখো, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এইখান থেকে আসে মাঝে মাঝে দুই পুত্র, বড় হচ্ছে গণেশ আর ছোট হচ্ছে কার্তিকেয়, দুর্গার কোলে থাকা দেব সেনাপতিকে বোঝানো হয়েছে। ব্যঙ্গ, এটা কি অর্থে ব্যবহার, এই যে যেই বাক্যটা, এই বাক্যটা দ্বারা মূলত ব্যঙ্গ অর্থ প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, এটা একটু দেখবা। ফাল্গু হচ্ছে ভারতের অন্তঃসলিলা নদী, এটা একটু ভারতের গোয়া অঞ্চলের একটা অন্তঃসলিলা নদী, যেটা রয়েছে এটার বৈশিষ্ট্য কি, উপরে হচ্ছে বালি থাকে আর ভিতরে হচ্ছে জলস্রোত প্রবাহিত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারকে অন্তরে শুষিয়া লইয়েছেন, এটা হচ্ছে মূলত অনুপমের মামাকে ওখানে বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। এটা মূলত এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট নাই। গণ্ডূষটা ইম্পর্টেন্ট, এটা অর্থ কি একমুখ বা এককুশ জল। অন্তপুর মানে অন্তমহল বা ভিতরের বাড়ি, স্বয়ংবর যে নিজের স্বামী নিজে পছন্দ করে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। গুড়গুড়ি মানে আলবোলা, এটা একটু ইম্পর্টেন্ট ফরাসি শব্দ, নলযুক্ত, এটা একটু দেখতে পারো। বাধাউকা, এটা দেখার দরকার নেই। উমেদারি খুবই ইম্পর্টেন্ট, এটা উমেদারি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। ওকে, আমরা এটা একটু মুছে দেই, সুন্দর করে একটু আন্ডারলাইন করি। উমেদারিটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রার্থনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অবকাশের মরুভূমির এক কালে ইহার বংশে, এটা অবকাশের মরুভূমি, এটা হচ্ছে আনন্দহীন প্রচুর সময়, এটা তার দরকার নাই। এককালে ইহার বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এটাও তেমন একটা দরকার নাই। কল্যাণী, এখানে মূলত এই লাইনটা একটু দেখতে পারো, মঙ্গল ঘটের পরিপূর্ণ। পশ্চিম বলতে ভারতের পশ্চিমাঞ্চলকে বোঝাইছে, এটা দরকার নেই। আন্দামান, এটা দরকার নেই। এটার সাথে এখানে এই লাইনটা একটু দেখতে পারো, রাজবন্দির সাথে এইটা। করুণাগড় নিকটস্থ স্থান, এটা একটু দেখতে পারো, এটা প্রশ্ন আসে অনেক সময়। মনু হচ্ছে বিধানকর্তা বা শাস্ত্রে পরিণত মুনি বিশেষ, এটা দরকার নাই। এটা একটু দেখতে পারো। আচরণ সংবিধিত একটা হচ্ছে সংক্রান্ত গ্রন্থ হচ্ছে মনু সংহিতা। তারপর হচ্ছে প্রজাপতি, এখানে হচ্ছে জীবের স্রষ্টা ব্রহ্মা, এটা ইম্পর্টেন্ট। পঞ্চাশর, এটা হচ্ছে মদনদেবের ব্যবহারযোগ্য পাঁচবান, এটা মূলত ইম্পর্টেন্ট। কনসার্ট হচ্ছে নানা ধরনের বাদ্যযন্ত্রের ঐকতান, এটা একটু দেখতে পারো। শেখরা দরকার নাই। বর্বর কোলাহলের মতো হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতী পদ্মবন দলিত বিদলিত করিয়া আমরা বিবাহ বাড়িতে পৌঁছে গিয়া উঠিলাম, এটা তেমন একটা দরকার নেই। অভিষিক্ত, অভিষেক করা হয়েছে। সওদাগর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দের অর্থ, এটা পড়বা। লোক বিদায় অর্থাৎ পাওনা পরিশোধ, এটা ইম্পর্টেন্ট একটা তারপর দেওয়া থাকা, এটা দরকার নাই। কৃষ্টি পাথর, এটা তো তোমরা জানো, যেটার সাথে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। একমুখ, এটা একটু দেখতে পারো, এটাও ইম্পর্টেন্ট একটা শব্দের অর্থ। এয়ারিং, কানের দুল, এটা একটু দেখো। দক্ষযোগ্য, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ে, এখান থেকে এমসিকিউ আসে। রসন চকি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা ইসের জন্য, এর তিনটা দেখে যাবা, তিনটা মিলে হচ্ছে
রসঞ্চ কি বোঝায়? অভ্র এক ধরনের ধাতু, এটা দরকার নাই। মহানির্বাণ, এটা একটু দেখতে পারো। কলি মানে 4 যুগ পুরাণের, এটা একটু দেখতে পারো। তারপরে পাকযন্ত্র দরকার নেই। প্রদোষ শত সন্ধ্যা, এটা ইম্পর্টেন্ট একটা শব্দের অর্থ এখানে। তারপর হচ্ছে একচক্ষু লণ্ঠন, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু মুছে দেই। ঠিক আছে। মৃদাঙ্গ, এটাও একটা ইম্পর্টেন্ট একটা শব্দের অর্থ টিকা। আচ্ছা, এরপর হচ্ছে ধোঁয়া, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর জডিমা, এটাও ইম্পর্টেন্ট। মঞ্জেরি, মুকুল, কচিডাল, একপত্তন, এটা দরকার নেই। কানপুর ভারতের একটি শহর। মাতৃআজ্ঞা, এটা একটু দেখতে পারো লাস্টেরটা। আত্মোপলব্ধি এখানে প্রকাশিত হয়েছে। এরপর সর্বশেষে আছে অপরিচিত গল্পের পাঠ পরিচিতি। এখান থেকেও মোটামুটি প্রশ্ন হয়, সেগুলো এখান থেকে কোন কোন লাইনগুলো থেকে প্রশ্ন হতে পারে সেটা আমরা এখন দেখি। দেখো, অপরিচিত গল্প মূলত প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দে এবং 1914 সালের কার্তিকীয় সংখ্যায়। এখানে এটা হচ্ছে এটার এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লাইনটা, প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকায়। এখানে দুইটা প্রশ্ন হয়, একটা হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে সবুজপত্র পত্রিকায়, আর সম্পাদিত করছে কেটা, সেটা হচ্ছে প্রমথ চৌধুরী। আর 1914 সালের কার্তিকের সংখ্যা, এখান থেকে এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে গল্প সপ্তক আর গল্পগুচ্ছের 3য় খণ্ডে, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো কি বলছে, অপরিচিত গল্পের অপরিচিত বিশেষণের আড়ালে ব্যক্তিত্ব অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, এটা ইম্পর্টেন্ট এই লাইনটা। তার নাম হচ্ছে কল্যাণী, এটা আমরা তো জানি। অমানবিক যৌতুক প্রথার, এই গল্পটা মূলত কি নিয়ে লেখা হয়েছে? অমানবিক যৌতুক প্রথার নিয়ে লেখা হয়েছে, এটা ইম্পর্টেন্ট একটা লাইন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী প্রথার সম্মিলিত প্রতিরোধের কথকথা শোনালেন তিনি। গল্পের শম্ভুনাথ সেন এবং কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা আচরণের সমাজ গড়ে বসা যৌতুক প্রথার বিরোধী সম্মুখীন হয়েছে, এটা একটু দেখতে পারো। পিতার বলিষ্ঠ প্রতিরোধ, হ্যাঁ এই লাইনটা ইম্পর্টেন্ট। কন্যার দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ, লাইনটা ইম্পর্টেন্ট। উত্তম, এই যে অপরিচিত গল্পটা মূলত কোন জবানবন্দিতে লেখা, সেটা হচ্ছে উত্তম পুরুষের জবানবন্দি। উত্তম পুরুষ বলতে বোঝায় হচ্ছে যদি কেউ তার একটা গল্প নিজের ভাষায় নিজের জীবন কাহিনী নিয়ে লেখে, সেটা হচ্ছে উত্তম পুরুষের জবানবন্দিতে লেখা বলে আর কি। গল্পকথক অনুপম 20 শতকের দ্বিতীয়, এটা 20 শতকের দ্বিতীয়, এই লাইনটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় দশের যুদ্ধ সংলগ্ন সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর উপাধি অর্জন করে ব্যক্তিত্ব রহিত, এটা ইম্পর্টেন্ট। এখানে অনুপমের দেওয়া হয়েছে, হচ্ছে অনুপমের ব্যক্তিত্বটা তুলে ধরা হয়েছে, বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তাকে দেখে অনেকে তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোলে সংলগ্ন শিশুমাত্র। তার বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেন তাকে কন্যা সম্বোধনে অসম্মতি, গল্পটি হচ্ছে শীর্ষক মুহূর্ত। অনুপম নিজের গল্প বলিতে ব্যঙ্গাত্মর্থে জানিয়েছে, আচ্ছা এটা হচ্ছে ব্যঙ্গাত্মক অর্থ। বিয়ে লগ্ন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার অলৌকিকতা গ্রাহ্য করে শম্ভুনাথ সেন নির্বিকার বলিষ্ঠ প্রত্যাখ্যান এক নতুন সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষ অংশে কল্যাণী শুভচিত্রা, এটা ইম্পর্টেন্ট। আত্মপ্রকাশ, নতুন জাগরণ, লাইনটা একটু ইম্পর্টেন্ট, এটা সুন্দর করে আমরা একটু দাগ দিই। অপরিচিত হচ্ছে মনস্তূপ, অপরিচিত গল্পটি মনস্তূপ ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, এটা একটা ইম্পর্টেন্ট লাইন।
তার পাপস্তোলনের অকপট কথমালা অনুপমের আত্মবিপ্রতি সূত্র ধরে এই নারী কল্যাণে অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। এইখানে আমরা মূলত এই যে পাঠ পরিচিতির মধ্যে যে সকল লাইন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিয়েছি। এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় এই কটা লাইনের মধ্যে থেকে হবে। আশা করি তোমাদের এই যে ভিডিওটা এখান থেকে অর্থাৎ অপরিচিত গল্পের সব কিছু অর্থাৎ অপরিচিত গল্পের যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সবগুলো লাইন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এই লাইনগুলো যদি তুমি পড়ো আশা করি তাহলে তুমি এই অপরিচিত গল্প থেকে যেখান থেকে প্রশ্ন করুক তুমি অ্যান্সার করতে পারবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী এই ক্লাসের যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই অপরিচিত গল্প থেকে আসছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব। সেটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।